বিশ্বে বেড়েই চলেছে করোনায় মৃত্যু। একদিনে 10,800 জনের প্রাণহানি, শনাক্ত 5,30,000। ইলেকটোরাল ভোটে হার নিশ্চিত হলেই হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প, আবারও জালিয়াতির অভিযোগ। বুয়েনোস আইরেসে মা বাবার কবরের পাশে সমাহিত হলেন মারাদোনা, কিংবদন্তিকে কোটি ভক্তের শ্রদ্ধা। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। করোনায় মৃত্যু হার বাড়ছে ইতালি, যুক্তরাজ্য, মেক্সিকো, রাশিয়াতে। বিশ্বে একদিনে আরও 10,800 প্রাণহানি হয়েছে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 5,30,000 মানুষের দেহে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু 14,36,000-এর বেশি। আক্রান্ত 6,12,00,000 ছাড়িয়েছে। ইতালিতে দ্বিতীয় দফায় দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ। একদিনে 822 জনের মৃত্যু আর 29,000 রোগী পাওয়া গেছে দেশটিতে। ফ্রান্সে 13,000 রোগী মিলেছে। ফ্রান্স ও ইতালিতে করোনায় ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁ ও পর্যটন শিল্প উন্নয়নে যৌথ বিনিয়োগের বিষয়ে রোমে বৈঠক করেছেন দুই দেশের অর্থমন্ত্রী। গত 24 ঘন্টায় রাশিয়া 524 জন মারা গেছে। নতুন করে শনাক্ত হয়েছে 25,000-এর বেশি রোগী। সার্বিয়ায় ক্রমশ সংক্রমণ বাড়ায় হাসপাতাল সংকটের শঙ্কা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। ক্রোয়েশিয়ায় বিস্তার ঠেকাতে 21শে ডিসেম্বর পর্যন্ত বার ও রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। করোনা আক্রান্ত হয়েছেন সুইডেনের প্রিন্স কার্ল ফিলিপ ও তার স্ত্রী প্রিন্সেস সোফিয়া। এছাড়াও যুক্তরাজ্যে 18,000 রোগী শনাক্ত হয়েছে। বড়দিনকে সামনে রেখে লকডাউন তুলে নিলেও থাকছে নানা নিষেধাজ্ঞা। 3 স্তরে ধাপে ধাপে শিথিল হবে এই নিষেধাজ্ঞা। তবে বার, রেস্তোরাঁ ও শপিং মল খুলতে হলে মানতে হবে নানা নিয়ম। এদিকে একদিনে 1 লাখের বেশি করোনা রোগী পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। মারা গেছে 1,300 মানুষ। ব্রাজিলে কিছুদিন কম থাকলেও ফের বেড়েছে করোনার বিস্তার। একদিনে 700 প্রাণহানি হয়েছে। 38,000 নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। মার্চের পর টানা 2 দিন 500-র বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এ নিয়ে দেশটিতে তৃতীয় দফায় করোনার সংক্রমণ দেখা দিয়েছে। দেশটির 25 জেলায় বাড়ছে বিস্তার। অন্যদিকে বিস্তার রুখতে তৃতীয়বারের মতো বার বন্ধের নির্দেশ দিয়েছে হংকং কর্তৃপক্ষ। পাকিস্তানের শীত বাড়ার সাথে সাথে বেড়েছে করোনার সংক্রমণ। বিস্তার রুখতে 10 জানুয়ারি পর্যন্ত স্কুল কলেজ বন্ধের ঘোষণার পাশাপাশি শপিং মলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের গুজরাটে কোভিড-19 হাসপাতালে আইসিইউতে অগ্নিকাণ্ডে 5 রোগীর মৃত্যু হয়েছে। রাজকোটের উদয় শিবানন্দ হাসপাতালে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আরও 30 জন রোগীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরই মধ্যে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের বিবৃতিতে জানানো হয়, ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়েছে। উদ্ধারের পর মারা গেছেন আরও 2 জন। জো বাইডেন আনুষ্ঠানিকভাবে ইলেকটোরাল ভোট পেয়ে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হলে হোয়াইট হাউস ছাড়বেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন সেনাদের সাথে থ্যাঙ্কসগিভিং ভিডিও কনফারেন্স শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। গত 3 নভেম্বর মার্কিন নির্বাচনে জয় পেয়েছেন জো বাইডেন। এমনকি বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারাও বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু তবুও বাইডেনকে বিজয়ী মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে বড় ধরনের জালিয়াতির অভিযোগ তুলে হার অস্বীকার করে আসছেন তিনি, যদিও জালিয়াতির কোনো প্রমাণ তিনি দিতে পারেননি। বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইলেকটোরাল ভোটে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন নিশ্চিত হলেই হোয়াইট হাউস ছেড়ে দেবেন তিনি। নিশ্চয়ই ছেড়ে দেব, আর আপনারা সেটা জানেনও।
তবে যদি তারা জো বাইডেনকে নির্বাচিত করে তাহলে তারা একটা ভুল করবে। হার মেনে নেওয়া খুবই কঠিন, কারণ আমরা জানি নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রার্থীর ২৭০টি ইলেকটোরাল ভোট প্রয়োজন হয়। সেখানে জো বাইডেন পেয়েছেন ৩০৬টি আর ট্রাম্প পেয়েছেন ২৩২টি। এই নির্বাচন আনুষ্ঠানিক করার জন্য আগামী মাসে বসবেন ইলেকটোররা। নির্বাচিত হলে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন জো বাইডেন। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যে কোনো শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাস মোকাবেলায় সক্ষম নোয়াখালীর ভাসান চর। পলি জমার কারণে ৮ থেকে ১০ বছরের মধ্যে এই চর সন্দ্বীপের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আশ্রয়ন প্রকল্পের পরিচালক বলছেন, অবকাঠামো রক্ষায় আন্তর্জাতিক মান নিশ্চিত করেই সব ধরনের সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। জোয়ার আর জলোচ্ছ্বাস থেকে এই ভাসান চরকে রক্ষা করার জন্য ইতোমধ্যেই চারপাশ ঘিরে ৯ ফিট উচ্চতার বাঁধ তৈরি করা হয়েছে। কিন্তু তারপরও এই প্রকল্প আরও সুরক্ষিত করতে এর উচ্চতা বাড়িয়ে ১৯ ফিট করা হচ্ছে এবং এই কাজ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী, যার কাজ শেষ হবে আগামী বছর নাগাদ। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ভাসান চরের আয়তন ১৩,০০০ একর। নৌবাহিনীর তত্ত্বাবধানে ১,৭০২ একর জমির উপর তৈরি করা হয়েছে রোহিঙ্গাদের আশ্রয়ণ প্রকল্প। উপকূলীয় এলাকা বলে রাখা হয়েছে দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা। ভাঙন রোধে প্রায় ৩ কিলোমিটার জুড়ে নেওয়া হয়েছে তীর রক্ষার উদ্যোগ। চরের যে পাশে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে সেখানেই দেওয়া হয়েছে শোর প্রোটেকশন। এর ৫০০ মিটার ভেতরে বেড়ি বাঁধ। পাশাপাশি এই এলাকা রক্ষায় আছে ১৩ কিলোমিটারের দীর্ঘ বাঁধ। প্রকল্প পরিচালক বলছেন, ১৭১ বছরের ঘূর্ণিঝড়ের পটভূমি পর্যালোচনা করেই এখানকার অবকাঠামো তৈরি করা হয়েছে। শেল্টার যেগুলি দেখতে পাচ্ছেন পিছনে, এই শেল্টারগুলির উচ্চতা গ্রাউন্ড ফ্লোর থেকে ১৪ ফিট। তো আমাদের যে কোনো ধরনের সাইক্লোনিক স্টর্ম হলে আমাদের এখানে অবস্থানকারী সবাই কিন্তু শেল্টারে আমরা নিয়ে যাই, এবং গতবার ফোনের সময় আমাদের অনেক ফিশারম্যান এই শেল্টারে নিয়ে গেছে, এবং এই শেল্টারগুলি ওয়েল প্রোটেক্টেড ইউএন স্ট্যান্ডার্ডে। মাটি থেকে ৪ ফুট উঁচুতে তৈরি হয়েছে বাসস্থান। প্রাকৃতিক দুর্যোগে ব্যবহারের জন্য গুচ্ছ গ্রামে রয়েছে ১২০টি ৫তলা সাইক্লোন সেন্টার। ঘন্টায় ২৮০ কিলোমিটার পর্যন্ত বাতাসেও এসব স্থাপনা রয়েছে টিকে থাকার সক্ষমতা। ভাসানচরের সাথে যেই সন্দ্বীপের যে চ্যানেলটা, এটা প্রায় 4 নটিক্যাল মাইল আছে, এবং এটা কিন্তু খুবই অল্প পানি আছে এখানে। এখন এই চর যে হারে বাড়তেছে, এটা অদূর ভবিষ্যতে ৮-১০ বছর, হয়তো ১৫ বছরের মধ্যে এটা সন্দ্বীপের সাথে মিশে যেতে পারে, যে হারে এখানে পলিমাটি জমতেছে। এছাড়া বৃষ্টির পানি ধরে রাখতে প্রকল্প ঘিরে রয়েছে কৃত্রিম খাল। ঘূর্ণিঝড় মোকাবেলায় সবুজ বনাঞ্চলের বেষ্টনী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাসানচর, নোয়াখালী। আফগান যুদ্ধে বেসামরিক এবং বন্দি মিলিয়ে ৩৯ জন হত্যায় জড়িত থাকার প্রমাণ মেলায় অস্ট্রেলীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের ১০ সেনাকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে হত্যাকাণ্ডের সাথে এই ১০ সেনা সরাসরি জড়িত বা প্রত্যক্ষদর্শী ছিল বলে উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনে ওই ১০ অস্ট্রেলীয় সেনাকে বরখাস্তের আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়েছে বলে জানানো হয়। ১০ সেনার পরিচয় জানায়নি অস্ট্রেলীয় গণমাধ্যম। অপরাধের অভিযোগ থাকা ১৯ সেনার মধ্যে তারা নন। ৪ বছরের তদন্ত শেষে গত সপ্তাহে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স এডিএফ এর দেয়া প্রতিবেদনে ১৯ অস্ট্রেলীয় সেনার বিরুদ্ধে আফগানিস্তানে বন্দী, কৃষক ও বেসামরিক নাগরিক হত্যার প্রমাণ থাকার কথা বলা হয়। মূলত ২০০২ সালে অস্ট্রেলিয়ার সেনাদের ন্যাটো বাহিনীর হয়ে আফগানিস্তানে পাঠানো হয়। হত্যাকাণ্ডের ঘটনাগুলো ২০০৫ থেকে ২০১৬ সালের মধ্যে ঘটেছে বলে সেনাবাহিনীর সূত্রে জানানো হয়। অস্ট্রেলীয় পুলিশের ইন্সপেক্টর জেনারেল এই ঘটনার তদন্ত করেছেন। তদন্তে জানা গেছে, দোষী সেনা অফিসাররা একাধিক যুদ্ধবন্দীর ওপর নির্যাতন করেছে। মোট ২৩টি ঘটনায় ৩৯ জনকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত মোট ১৯ জন কর্মকর্তাকে এমন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও প্রধান সেনা কমান্ডার। ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে সেনা কর্মকর্তা সহ ৩৩৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকায় প্রায় ৫০০ মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তাদের মধ্যে এখনও অনেকে পলাতক। এই মামলার বিচার শুরু হয় ২০১৭ সালে। অভিযুক্তদের মধ্যে ২৫ জন জেনারেল এবং ১০ জন বেসামরিক ব্যক্তি রয়েছেন।
রায়ের সময় আদালতে অভিযুক্তরা হাজির ছিল। তাদের বিরুদ্ধে এরদোয়ানকে হত্যার মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ আনা হয়। এরদোয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন এই ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন। তবে এই অভিযোগ অস্বীকার করেন গুলেন। ব্যর্থ এই অভ্যুত্থানে 251 জন নিহত হয়, আহত হয় 2000-এর বেশি মানুষ। ওই ঘটনার পর দেশটিতে গণগ্রেপ্তার শুরু হয়। চিরবিদায় ফুটবল মহানায়ক দিয়াগো মারাদোনা। বুয়েনোস আইরেসে শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। সমাহিত হয়েছেন বেলে ভিস্তায়। করোনা সতর্কতায় অংশ নিয়েছিলেন মাত্র 30 জন। কিংবদন্তি ফুটবলারের মৃত্যুতে বিশ্বজুড়ে চলছে মাতম। প্রিয় ক্লাব নাপোলি স্মরণ করেছে মারাদোনাকে। ম্যাচের আগে ফুটবলাররা পরেছেন 10 নম্বর জার্সি। স্টেডিয়ামের বাইরে স্লোগান, পোস্টার নিয়ে শোক প্রকাশ করেছেন ভক্তরা। প্রায় 30 বছর পর সান পাওলোতে নেমেছে 10 নম্বর জার্সি। ফাঁকা গ্যালারি যেন আরো হাহাকার করলো। শূন্যতা নীরবতাই ভারী হলো নাপলসের আকাশ। স্টেডিয়ামটা যেন খুব করে মিস করছিল তার সেরা ফুটবলারকে। 1991 সালে নাপোলিকে বিদায় বলেছেন মারাদোনা। ছোট্ট শহরের স্বপ্নপূরণের মহানায়ককে সম্মান দেখিয়ে চিরতরে তুলে রাখা হয়েছে 10 নম্বর জার্সি। ইউরোপা লিগের ম্যাচের আগে তার জার্সি পরে সম্মান জানিয়েছেন ফুটবলাররা। সমর্থকদের মাঠে প্রবেশের অনুমতি নেই, তাতে কি স্টেডিয়ামের বাইরেই জড়ো হয়েছেন। লকডাউনের শর্ত ভেঙে মাতম করেছেন মারাদোনার জন্য, স্লোগানও দিয়েছেন। বিশ্বে যখন নানাভাবে ফুটবল ঈশ্বরকে স্মরণ করা হচ্ছে, ঠিক তখনই লাখো মাইল দূরে তাকে সমাহিত করার প্রস্তুতি চলছিল। বুয়েনোস আইরেসে শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে পরিবারের সদস্য সহ মাত্র 30 জনের উপস্থিতিতে। পৃথিবীর মায়া কাটিয়ে দূর আকাশে পাড়ি জমিয়েছেন ঠিকই, যে ইতিহাস লিখে গেছেন, যার পায়ে ফুটবল খেলা পেয়েছে অন্য মাত্রা, তাকে কি ভুলতে পারবে গোটা দুনিয়া? চ্যাম্পিয়ন হয়েই দূর আকাশেও জ্বলজ্বল করে জ্বলবেন ফুটবল ঈশ্বর মারাদোনা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রান্সের রাজধানী প্যারিসে এক কৃষ্ণাঙ্গ যুবককে মারধরের অভিযোগে পুলিশের 3 সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ভুক্তভোগী কৃষ্ণাঙ্গ ওই ব্যক্তি একজন সঙ্গীত প্রযোজক। পুলিশ তাকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের ওই সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জানা গেছে, গত শনিবার কৃষ্ণাঙ্গ ওই ব্যক্তিকে মাস্ক না পরার কারণে মারধর করা হয়। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেসামরিক নাগরিকদের ব্যাপারে ফ্রান্সের আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। বৃহস্পতিবার ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে কৃষ্ণাঙ্গ নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়ে একটি টুইট করেন। তিনি টুইটে বলেন, এমন সহিংসতা গ্রহণযোগ্য না এবং বর্ণবাদকে না বলার আহ্বানও জানান তিনি। ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় অঞ্চল তাইগ্রের রাজধানী মেকেল্লেতে চূড়ান্ত সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ। তাইগ্রে অঞ্চলের প্রধান রাজনৈতিক দল তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টকে আত্মসমর্পণের সময় বেঁধে দেওয়ার সময়সীমা পেরোনোর পর এই এক টুইট বার্তায় তিনি ঘোষণা দেন। রোববার টিপিএলএফকে আত্মসমর্পণ করার জন্য 72 ঘন্টা সময় বেঁধে দেন আবিই। এ সময় শেষ হওয়ার পরই আসে এই ঘোষণা। এদিকে নগরীর বাসিন্দাদেরকে ঘরে থাকার আহ্বান জানান আবিই। তিনি বলেন, এই অভিযানে সাধারণ মানুষদের কোনো ক্ষতি করবে না সামরিক বাহিনী। এছাড়াও কোনো আবাসিক, ধর্মীয় কিংবা ঐতিহাসিক এলাকায় হামলা না করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। অন্যদিকে নিজেদের অঞ্চলের সুরক্ষায় লড়াই করে মরতেও প্রস্তুত বলে জানিয়েছেন তাইগ্রে টিপিএলএফ বাহিনীর নেতা। গত কয়েকদিনে টিপিএলএফের সাথে সরকারি বাহিনীর এই লড়াইয়ে এ পর্যন্ত কয়েকশো মানুষের প্রাণহানির পাশাপাশি ঘরছাড়া হয়েছে কয়েক হাজার মানুষ। শেষ করছে আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।